স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রাস্তায় ফেলে যেত সে, কিন্তু এই অবাধ্য নারী ছেলে মানুষের পাশে শুয়ে আছে রাস্তায়। বেহুশ হওয়ায় আর জায়গা পেল না। খুঁজে খুঁজে ছেলে মানুষের পাশে পড়তে হবে কেন এই নারীকে? দরকার হলে 2 কদম হেঁটে তার কাছে এসে বেহুশ হতো। সে কি না করতো নাকি? নাকি কিছু বলতো এই নারীকে? না, সে কিচ্ছু বলতো না, বরং সে বুঝতো এই নারী বেহুশ হতে হতেও তার অবাধ্য হয়নি। কিন্তু না, এই নারী আবারও তার অবাধ্য হয়েছে। ইচ্ছা করেই ছেলে মানুষের লাশটির পাশে বেহুশ হয়েছে, তাকে জ্বালাতে তার অবাধ্য হতে। কিন্তু তার মনেও আজকাল একটু দয়া মায়া চলে এসেছে আর কি। এই জন্য মূলত সেও বাধ্য হয়ে কোলে তুলেছে এই নারীকে, নয়তো কখনোই তুলতো না। হসপিটালের বেডে নির্লস ভঙ্গিতে শুয়ে আছে মায়া। তার ঠিক পাশের কেবিনে অবস্থান করছে আরাফ খান। এমার্জেন্সি অপারেশন থিয়েটারে জসিমের অবস্থান। অপারেশন চলছে বিগত ঘন্টা ধরে। ক্ষতবিক্ষত অবস্থা তার। মায়াকে বাঁচাতে গিয়ে জোরালোভাবে মাথায় আঘাত পেয়েছে সন্ত্রাসীদের হাতে। প্রচুর রক্তক্ষয় হয়েছে। আসিফ সেখান থেকে উদ্ধার করেছে আরাফ খান ও জসিমকে। সোজা হসপিটালে অ্যাডমিট করিয়েছে। আরাফ খানের উপরও হামলা হয়েছিল, সেখান থেকে অজ্ঞান অবস্থায় তুলে এনেছে আসিফ। স্যালাইন চলছে তার হাতেও। অবস্থা খানিকটা এখন ভালো, সুস্থ তিনি। হুঁশ ফিরেছে আর ঘন্টা তিনেক আগেই। উপস্থিত নিজের পরিবারের সাথে কথা বলেছে হাসি মুখে। মাথায় আর বাহুতে ব্যান্ডেজ করা। হেনা খান কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন। খান পরিবারের প্রতিটা সদস্যের জানানো হয়েছে ইতিমধ্যেই তাদের হামলার কথাটা। বিকাল থেকে খান পরিবারের প্রত্যেকটা সদস্যই হসপিটালে ভিড় জমিয়েছিল। উপস্থিত ছিল হেনা খানের 2 কন্যা সাহেবা ও মেহেরবান। তাদের স্বামী ও সন্তানরাও এতক্ষণ যাবৎ হসপিটালেই ছিল। লন্ডন ফোন করে আয়নকেও জানানো হয়েছে তাদের পরিস্থিতির কথা। উত্তেজনায় পাগল পাগল হয়ে ফিরে আসছে বাংলাদেশ এসে। এমার্জেন্সি টিকিট নিয়েছে বাংলাদেশে। সকাল হতে হতে সেও পৌঁছে যাবে হসপিটালে। মায়ার পরিবারও বাদ যায়নি, তাদেরও জানানো হয়েছে কিছুক্ষণ আগে। মেয়ের অবস্থা শুনে কান্নায় জর্জরিত হয়ে তারাও রওনা হয়েছে প্রায় সাথে সাথেই। ঢাকা পৌঁছাতে আরও ঘন্টাখানেক লাগবে। রাত 1টা। কিছুক্ষণ আগে আরাফ খান জোরপূর্বক সবাইকে বাসায় পাঠিয়েছে হসপিটাল থেকে। বলেছে রাতটা না থেকে সকালে আবারও সবাই আসতে। শুধু হিনা খান যায়নি স্বামী আর সোনামাকে রেখে। দুজনই ওনার কলিজার মানুষ। তাদের বিধ্বস্ত অবস্থা দেখে অনবরত কেঁদেই চলছে। আরাফ খান নিষেধাজ্ঞা করেও কোনো কাজ হচ্ছে না তার। একবার মায়ার কেবিনে যাচ্ছে তো আরেকবার আরাফ খানের পাশে থাকছে। হেনা খানের সাথে হসপিটালে আসিফও রয়েছে। রিদ ছিল ঘণ্টাখানেক সময়। নিজের পরিবারকে হসপিটালে ভিড় জমাতে দেখে আসিফকে পাহারায় রেখে সে নীরবে চলে গেছে। কারণ অতিরিক্ত ইমোশনাল সিন কোনো কালই পছন্দ না তার। আর এই মুহূর্তে সেই কাজটাই করবে নিজের পরিবার। তাই নীরব ভঙ্গিতে প্রস্থান করে হসপিটাল থেকে। মায়ার জ্ঞান ফেরেনি। মাথায় ছোটোখাটো ব্রেন স্ট্রোক হয়েছে। পরিস্থিতির চাপে পড়ে গেছে অনেকটা। বিগত 10 ঘন্টা যাবৎ বেহুশ। প্রথমে বেহুশ থাকলেও পরে ডাক্তার ফুল পাওয়ারের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে মায়াকে। ট্রমা থেকে বের হওয়ার জন্য মস্তিষ্ক ঠান্ডা থাকা প্রয়োজন বলে মনে করেছে ডক্টররা। সেই থেকেই ঘুম। বাম হাতে ক্যানুলা লাগানো, স্যালাইন চলছে ধীর গতিতে। হৃদ স্বাভাবিক ভঙ্গিতে কেবিনে ঢোকে। প্রথমেই দৃষ্টি পড়ে মায়ার শুকিয়ে যাওয়া মুখটির দিকে। এক পলক সেদিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে তাকায় পাশে উপস্থিত ঘুমন্ত নার্সটির দিকে। মায়া পাশের চেয়ারে বসে দিব্যি ঘুমাচ্ছে সে। হৃদ বিরক্তির চোখে নিজের হাত ঘড়িটা দেখে নেয়। 1টা 13 মিনিট। চোখ আহড়িয়ে আবারও তাকায় মায়ার দিকে। মেয়েটা এত ঘুমাচ্ছে কেন? এতক্ষণে তো উঠে যাওয়ার কথা। নাকি ইচ্ছা করেই এই নারী ঘুমাচ্ছে এখনো? এই নারীর বিশ্বাস নেই তাকে জ্বালানোর জন্য সব কিছু করতে পারে এই অবাধ্য নারী। কথাগুলো মনে মনে আওড়ে বিরক্তি নিয়ে গিয়ে দাঁড়ায় মায়ার বেডের পাশে। মায়াকে এক পলক পরখ করে দৃষ্টি আকর্ষণ করে বয়স্ক নার্সটি। গলা খাকিয়ে বিরক্তি স্বরে ডেকে ওঠে নার্সটিকে। হৃদের প্রথম ডাক না শোনাতে বিরক্ত হয় সে। বিরক্তি নিয়ে তিক্ত মেজাজে হাত বাড়িয়ে আস্তে করে পাশের ফ্লাওয়ার ভাসটি ফেলে দেয় ফ্লোরে। উচ্চ শব্দে ঘুম থেকে ধরফরিয়ে ওঠে নার্সটি। শব্দের উৎসে ফ্লাওয়ারের ভাসটিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে থমথমে দৃষ্টিতে তাকালো হৃদের দিকে।
হৃদের নির্ভীক মনোভাব, বিরক্তিতে খানিকটা কপাল কোঁচকানো। বয়স্ক নার্সটি কিছু বলবে তার আগে মুখ খুলল হৃদ। আপনার কাজ শেষ, বাইরে যান আপনি। হৃদের কথায় থমথমে খেয়ে যায় তিনি। চোখ বোলায় মায়ার ঘুমন্ত চেহারার দিকে। মায়ার ভাবাবেগ অন্যদিন না দেখে অপরাধীর কণ্ঠে বলল নার্সটি। পেশেন্টের তো এখনো জ্ঞান ফিরেনি। পেশেন্টের জ্ঞান না ফেরা পর্যন্ত আমার এখানে থাকতে হবে স্যার, ডক্টরের আদেশ। তাই বয়স্ক নার্সটিকে থামিয়ে দিয়ে তিক্ত মেজাজে বলল হৃদ। জ্ঞান দেন আমাকে, বলছি জ্ঞান দিতে। ঘুমিয়ে ঘুমিয়ে কিসের পাহারা দেন আপনি? যান এখান থেকে। আপনার পেশেন্ট আমার কাছে থাক, যান আপনি। সরি স্যার, ভুল হয়ে গেছে, আসলে চোখ লেগে গেছিল। আর এমন হবে না, আমি এখানে থাকি স্যার। পেশেন্টের সমস্যা হলে নার্সের প্রয়োজন পড়বে ওনার পাশে। ধৈর্যের বাঁধ ভাঙে হৃদের। সাংঘাতিক বিরক্তিকর মনে হচ্ছে এই মহিলাকে তার। এতটা ধৈর্য সে কোনো কিছুতেই ধরতে পারে না। তাই দাঁতে দাঁত পিষে বলল, সমস্যা আপনার পেশেন্টের না আমার। আমি আপনার পেশেন্টকে কাঁচা চিবিয়ে খাবো, তাই টেস্ট অনুযায়ী আমার লবণ মরিচ লাগবে। এই জন্য কথা না বাড়িয়ে যান, সেটা নিয়ে আসুন কুইক। হৃদের কথার ধাঁচে অবাক হয় না বয়স্ক নার্সটি, কারণ তিনি জানেন হৃদ খানকে, তার সম্পর্কে ভালোভাবে অবগত। তারপরও তিনি হৃদের সুমর্জি চেয়ে কিছু বলবেন তার আগে হুঙ্কার ছেড়ে ফের ওনাকে চলে যেতে বলল হৃদ। অন্যত্রই উপায় না পেয়ে পা গুটিয়ে রুম থেকে বের হয়ে যায় তিনি। নার্সটি যেতে বিরক্তির তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয় মায়ার ঘুমন্ত চেহারার দিকে। খানিকটা সময় কপাল কুঁচকে তাকিয়ে থেকে ঝুঁকে আসে মায়ার দিকে। মায়ার বেদের দুই পাশে দুহাত রাখে। নিজের দুহাতের মধ্যস্থ করে মায়াকে গভীর দৃষ্টিতে চোখ বোলায় মায়ার শুকনো মায়াবী চেহারার দিকে। হৃদ নির্ভীকভাবে ফের কপাল কুঁচকানো। মায়ার উপর আছড়ে পড়ল তার উষ্ণ পরম নিঃশ্বাস। খানিকটা সময় যেতেই হালকা নড়ে উঠল মায়া। হয়তো জ্ঞান ফিরছে। হলো তাই। অল্প সময়ের ব্যবধানে পিটপিট করে ধীরস্থির তাকালো মায়া। চোখ মেলে তাকাতেই প্রথমে দৃষ্টিগোচর হয় হৃদের কুচকানো তীক্ষ্ণ দৃষ্টির মাঝে। নিজের মুখ বরাবর ঝুঁকে আছে হৃদ। মায়ার দৃষ্টি সেদিকে স্থির হয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। গভীর ঘুম থেকে ওঠায় বুঝতে পারছে না নিজের অবস্থানের কথা মায়া। এক মুহূর্তের জন্য কিছুই মনে করতে পারছে না সে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকতেই একে একে মনে পড়ল সব কিছু। সাথে সাথে আতঙ্কিত হয়ে যায় হৃদের চেহারা দেখে। উত্তেজনায় নিজের চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। সাথে সাথে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে বেডের চাদর খামচি ধরে শক্ত করে। তৎক্ষণাৎ রক্ত উঠল স্যালাইনের পাইপ বেয়ে। দুপুরে হৃদের সেই হিংস্র চেহারাটা ঝলমল করে ভেসে ওঠে মায়ার সামনে। দক্ষ হাতে মানুষ মারার দৃশ্যটা আঘাত করল মস্তিষ্কে ফের। হৃদ সেদিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে চোখ বোলায় মায়ার বাম হাতে রক্ত ওঠা ক্যানেলার দিকে। পাইপ বেয়ে রক্ত স্যালাইনে উঠতে দেখে দৃষ্টি ঘোরায় মায়ার ভয়ার্থ মুখের দিকে। হৃদ নির্ভীক, মাত্রাতিরিক্ত স্বাভাবিক তার ভঙ্গি। মায়ার ভয়টা সে বুঝতে পারছে। ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তারপর সেটা পছন্দ হচ্ছে না হৃদের। তার মতো গ্যাংস্টারকে ঠেঙাতে ভয় লাগে না, অথচ সামান্য লাশ দেখে বেহুশ 10 ঘন্টা। বিষয়টি আসলেই বিরক্তিকর হৃদের কাছে। গম্ভীর তপ্ত শ্বাস ফেলল মায়ার মুখের ওপর। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে মায়া। মায়াকে কাঁপতে দেখে বাঁকা হাসল হৃদ। আলতো হাতে মায়ার কাঁধের সরে যাওয়া কাপড়টা টেনে উঠিয়ে দিল ওপরে। ঢেকে দেয় নিচের অবশিষ্ট বেরিয়ে আসা অন্তর্পাশের ফিতার এক টুকরো কাপড়টি। হৃদের হালকা হাতের ছোঁয়ায় আবারও মায়া কেঁপে উঠতেই আরও খানিকটা মায়ার দিকে ঝুঁকে পড়ে হৃদ। মায়ার কানের কাছে মুখ গুজে কণ্ঠ খাদে নামিয়ে বলে, হৃদের নেশালো কণ্ঠ মায়ার কর্ণকুহরে হতেই ঠোঁট কামড়িয়ে কান্না আটকায় মায়া। হৃদের কথার মানে বোধগম্য হলো না তার, তাই আরও খানিকটা চোখ মুখ কুঁচকে ফেলল ভয়। হৃদ মায়ার কান থেকে মুখ ওঠায়, বরাবর হয় মায়ার চেহারার দিকে। নিজের ডান হাতটা আলতো ছোঁয়ায় মায়ার বাম হাতের ওপর। মুষ্টিবদ্ধ করা মায়ার হাতটা ছাড়িয়ে দিতে চায় রক্ত ওঠা থেকে, কিন্তু মায়ার হেলদোল নেই। হৃদ বাধ্য হয়ে মায়ের হাতের ক্যানোলা হতে এক টানে স্যালাইনের সুইটি খুলে ফেলে।
বন্ধ করে মায়ের হাতের রক্ত ওঠা থেকে। মায়ার বন্ধ চোখের পাতা অনবরত কাঁপছে ভয়। হৃদ স্বাভাবিক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ায়। মায়া ভয়ের কারণ বুঝতে পেরে পিছিয়ে যেতে থাকে নিঃশব্দে। পিছিয়ে যাওয়া পা থামে দরজার সামনে। দৃষ্টি স্থির মায়ার দিকে। মায়া হৃদের উপস্থিতিটা নিজের কাছে না পেয়ে সন্দেহের বশে ধীরস্থির চোখ খুলে তাকায় সামনে। চোখের সামনে কাউকে দেখতে না পেয়ে তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে তাকাতেই চোখে পড়ল হৃদের নির্ভীক ভঙ্গির উপস্থিতি। চোখাচোখি হয় দুজনে। মায়া ভয়ে দ্রুত মুখ ফিরিয়ে নিতে কানে আসলো হৃদের বেপরোয়া কণ্ঠ। ম্যাডাম, ভয় পাচ্ছেন? সবে তো শুরু। চিন্তা করবেন না ম্যাডাম, আমি আছি তো আপনাকে ভয় দেখানোর জন্য। রোজ রোজ দেখা হবে আমাদের, বারবার দেখা হবে, কারণে অকারণে দেখা হবে। আপনি প্রস্তুত থাকেন, আমি প্রস্তুতি নিয়ে এসেছি। লাইফের স্বেচ্ছায় আনতে চাই না আপনাকে, জোর করে আসছেন আপনি। তাই ওয়েলকাম টু মাই বেপরোয়া লাইফ। মায়া চমকে ওঠে মুহূর্তে, মুখ ফিরিয়ে তাকায় হৃদের দিকে। হৃদ বেপরোয়া হয়ে দুহাত ছড়িয়ে দেয় মায়ের সামনে। অ্যাটিটিউডের সহিত পুনরায় বলে উঠল, ওয়েলকাম টু মাই গ্যাংস্টার লাইফ ম্যাডাম। গ্যাংস্টারের সাথে পাল্লা পড়েছে আপনার। এবার থেকে রোজ আপনার সৎ সাহস প্রয়োজন পড়বে ম্যাডাম। হসপিটাল থেকে সুস্থ হয়ে নয়, বরং সাহস নিয়ে বাসায় যান। কিন্তু আজকাল শুধু আপনার সাহসটাই প্রয়োজন হবে ম্যাডাম, কারণ আমি আছি তো আপনাকে ভয় দেখানোর জন্য। আপনাকে মারার প্ল্যানিং করে এসেছি এবার। পারলে নিজেকে বাঁচায় না আমার থেকে। আমি এখানে, আপনিও এখানেই। কথাগুলো শেষ করে প্রস্থান করে সে। যে ধাপে এসেছিল সেই ধাপে বেরিয়ে গেল সে। মধ্য থেকে হৃদের বেপরোয়া কথায় শরীর অনবরত ক্ষেপে ওঠে মায়ার। হৃদের এতটা কাছে আসা আজই প্রথম। তার উপর আবারও হৃদ মায়াকে মারতে চায়। তাই মায়ার চিন্তা, হৃদ ভয়ানক গুন্ডা মানুষ, অকারণে মানুষ মারে অনবরত। হৃদ ভাইয়া খুনি, বাজে সন্ত্রাসী মানুষ। সে দেখেছে তার হৃদ ভাইয়াকে মানুষ খুন করতে। যারা মানুষ খুন করে তারা ভালো হয় না কখনো। হৃদ ভাইয়াও ভালো না। দুনিয়ায় সবচাইতে নিষ্ঠুর খারাপ মানুষ তার হৃদ ভাইয়া। মায়ার কান্নাগুলো তলা পাকিয়ে আসে গলায়। নিজেকে বাঁচাতে চায় তার সন্ত্রাসী হৃদ ভাইয়া থেকে। কি বাঁচাবে তাকে এই মানুষ থেকে? মায়ের কি বাঁচার কোনো উপায় নেই? উত্তেজনায় টান টান হয়ে গাড়ি থেকে নেমে দৌড়ায় হসপিটালে প্রবেশ করে আয়ন। সারা রাতের অঘুম আর জার্নিতে ক্লান্তিটা স্পষ্ট মায়াবী চেহারায়। এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে এসেছে সে। খানিকটা বিধ্বস্ত চেহারায় হসপিটালের করিডোর ধরে দৌড়ায়। উদ্দেশ্য নিজের নানা ভাই ও মায়াকে দেখা। হামলার খবর পাওয়ার পর থেকে ছটফট করছে সে। ভেতরটা খা খা করছে মায়াকে এক পলক দেখার জন্য। হসপিটালের ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ওঠে। করিডোর ধরে কিছুটা পথ দৌড়াতেই চোখে পড়ল করিডোরের রেলিং ধরে নিচের দিকে হেলিয়ে পড়া মায়াকে। লম্বা চুলের বেনি করে পিঠের ওপর ছাড়া, সামনের দিকে ঝুঁকেই কিছু একটা করার চেষ্টা করছে সে। গায়ে সাদামাটা গাউন জড়ানো। মায়া সামনের দিকে ঝুঁকে থাকায় চেহারাটা স্পষ্ট নয়। পিঠ দৃশ্যমান আয়নের সম্মুখে। থেমে যায় আয়নের পা, শীতল হয় আয়নের প্রশস্ত বুকখানা। মায়াকে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে যায় সেই দিকে। আকস্মিকভাবে মায়ার বাহু টেনে চেপে ধরে নিজের প্রশস্ত বুকের মাঝে। দুহাতে ঝাপটে ধরে মায়ার পিঠ। আকস্মিক ঘটনায় ভয়ে চমকে ওঠে মেয়েটি। শক্তপোক্ত হাতের পেশিতে পড়ে দম বন্ধ হয়ে আসছে তার। মুহূর্তে ছটফট করে ওঠে আটকে থাকা বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু আয়ন অনড়, কিছুতেই ছাড়তে নারাজ মায়াকে। নিজের উত্তেজনার বুকটি শীতল করতে চায় মায়াকে বুকে নিয়ে। মেয়েটির ছটফট ও আয়নের বোধগম্য হচ্ছে না। এক পর্যায়ে মেয়েটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে ভয়ার্থ কণ্ঠে বলল, ছাড়ুন। আয়ন শুনতে নারাজ, তাই নিজের বাক্যে অধৈর্য গলায় বলল সে, তোমাকে নিয়ে প্রচুর ভয় পেয়ে গেছিলাম আমি। মনে হচ্ছিল এই বুঝি হারিয়ে ফেলবো তোমায়। আল্লাহ বাঁচিয়েছে তোমায়। প্লিজ কিছুটা সময় থাকো আমার এই অশান্ত বুকে। বড্ড ছটফট করছে তুমিহীন বুকটা। প্লিজ 2 মিনিট চাই আমার। আয়নের কথাই দ্বিগুণ ছটফট করে ওঠে মেয়েটি। উত্তেজনায় নিজের ছাড়ানোর চেষ্টা করে বলল,
প্লিজ ছাড়ুন আমাকে। কে আপনি? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। অপরিচিত কণ্ঠে চমকে উঠল আয়ন। নিজের হাতটা একটু ঢিল হতে আয়নকে ধাক্কা দিয়ে ছিটকে সরে গেল মেয়েটি। চোখ মুখে ভয় কুচকানো, বিষণ্ণতা ভাব, চোখগুলো চাপার আগে ঝলমল করে ওঠে শাসিত চোখ। আয়ন হতভম্ব হয়ে যায় অপরিচিত মেয়েকে নিজের সামনে দেখে। পেছন থেকে মেয়েটিকে মায়া ভেবে জড়িয়ে ধরেছিল। মেয়েটির শরীর জুড়ে মায়া মায়া গন্ধ আসছিল তার। তাই বুঝতে পারেনি মেয়েটি মায়া নয়, অন্য কেউ। অস্থিরতায় আর কিছু ভাবতে পারেনি আয়ন। এই মুহূর্তে কিছু ভাবার সময় নেই তার, শুধু মায়াকে এক পলক দেখা প্রয়োজন। তাই মেয়েটিকে কিছু বলার সুযোগ না দিয়ে উল্টো পথে দৌড় লাগায় আয়ন। উদ্দেশ্য মায়ার কেবিন। আয়নের হুট করা কাণ্ডে ভাবাচাকা খেয়ে যায় মেয়েটি। ঠোঁট উল্টে তাকায় সেদিকে। এই মুহূর্তে তার ভীষণ কান্না পাচ্ছে। বলতে গেলে ফ্লোরে গড়াগড়ি করে কান্না করতে ইচ্ছা করছে তার। জানা নেই শোনা নেই হঠাৎ একটা অসভ্য লোক এসে তাকে জড়িয়ে নিল। নিজের ভুল বুঝতে পেরেও তাকে সামান্য সরিটুকু বলল না। মেয়েটি আবারও ঠোঁট উল্টিয়ে তাকায় আয়নের দৌড়ান্ত পথের দিকে। রাগে বিড় করে বলে ওঠে, অসভ্য, সরেন। অসভ্য লোকের বসবাস, নোংরা লোক, ছি। আয়ন হতভম্ব হয়ে প্রবেশ করলো মায়ার কেবিনে। দরজা দিয়ে ঢুকতে স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই। থেমে যায় অস্থির পা দুটো। কয়েক জোড়া চোখের দৃষ্টি স্থির হলো তার উপর। সবার হতবাক দৃষ্টি পড়লো আয়নের ওপর। উপস্থিত সবাইকে দেখে থমথমে খেয়ে যায় সে। গুটিয়ে নেয় নিজেকে, অপরাধীর মতো এগিয়ে যায় সামনে। আয়নকে বাংলাদেশে দেখে এগিয়ে আসে মেহেরবান। এই মুহূর্তে হসপিটালে নিজের ছেলেকে আশা করেননি তিনি। তাই তিনি আয়নের সামনে দাঁড়িয়ে অবাক সুরে বললেন, বাংলাদেশে কখন এসেছো অয়ন? আর তুমি বাংলাদেশে আসবে সেটা আমাকে জানাওনি কেন? মায়ের প্রশ্নে ইতস্তত বোধ করলো আয়ন। উত্তেজনায় কাউকে জানাতে পারেনি নিজের ফিরে আসার কথা। পরিস্থিতি বুঝে চোখে আওড়ায় মায়ার শুকিয়ে যাওয়া মুখের দিকে। মায়ার দৃষ্টি স্থির আয়নের ওপর। আয়নের তাকানোতে সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। আয়ন এক পলক সেদিকে তাকিয়ে থেকে রুমের চারপাশে চোখ বোলায়। বেশ কিছু অপরিচিত কৌতূহলী চোখও তার দিকে তাকানো। আয়ন বুঝতে পারে তারা মায়ার পরিবার। বেশ কয়েকবার ফোনে কথা বলেছিল তাদের সাথে আয়ন। আরাফ খানের ফোনে তাদের ছবি দেখেছিল সে। আয়নের চুপ থাকার মধ্যে দিয়ে কানে আসলো মায়ের ধারালো তীক্ষ্ণ কণ্ঠ। মেহেরবান পুনরায় প্রশ্ন করে বলল, তোমার না লন্ডনে এক্সাম ছিল, সেটার কি হলো? আয়ন ইতস্তত বোধ করে মিহি সুরে বলল, কিছু হয়নি মা। আয়নের উত্তরে সন্তুষ্ট হলো না মেহেরবান। তিনি ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে বেশ পাংচুয়াল। আয়নের কেরিয়ার নিয়ে বেশ সচেতন। আয়নের এক্সাম রেখে এইভাবে চলে আসাটা পছন্দ হয়নি ওনার। তাই অধৈর্য গলায় পুনরায় বলল, কিছু হয়নি মানে? আমার জানা মতে তোমার পরীক্ষা চলছিল লন্ডনে, তাহলে? এতটা জার্নি, ক্লান্তির শরীর, অস্থির মনের টানাপোড়া চলছে নিজের মাঝে আয়নের। তাই ঠিকঠাক উত্তর বসাতে পারছে না সে নিজের মাকে। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে শান্ত করলো নিজেকে। ভেজা গলায় বলল, এক্সামে গ্যাপ ছিল অনেক দিন, তাই চলে আসলাম মা। 2 দিন থেকে আবারও চলে যাব। এক্সামের কোনো ক্ষতি হবে না মা, ট্রাস্ট মি। মেহেরবান ছেলের হুটহাট ফিরে আসাতে সন্তুষ্ট হয়নি। তাই আবারও কিছু বলবে পাশ থেকে থামিয়ে দেয় হেনা খান। মেয়েকে ধমক দিয়ে কাছে ডাকলো আয়নকে। আয়ন সেদিকে যায়। মেহেরবান পরিস্থিতি বুঝে চুপ করে যায়। আপাতত ওনার চুপ থাকাটা শ্রেয় মনে হচ্ছে। মায়ার রুমে আরাফ খানকেও শিফট করেছে সকালে হেনা খানের কথায়। পাশাপাশি বেডে শুয়ে আছে দুজন। আরাফ খান সবার সাথে হাসি মুখে কথা বলছেন। মায়া নিজের মায়ের হাতে গরম গরম স্যুপ খাচ্ছে। আরও বারবার আর চোখে আয়নকে দেখছে। এখন খানিকটা সুস্থ মায়া। মায়ার পরিবার হসপিটালে আসতে আসতে রাত 3টা বেজে গেছে। সেই থেকে তারা হসপিটালেই আছে। মায়ার মা রাহিনা বেগম সবার সাথে হাসি মুখে কথা বললেও শফিকুল ইসলাম নিজের মেয়েকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছেন না। অত্যন্ত গম্ভীর মুখে বসে আছেন মেয়ের পাশে।
প্রয়োজন ছাড়া নিজের স্ত্রীর সাথে কথা বলছেন না তিনি। এতে করে মায়ার মা রেহেনা বেগম স্বামীর এমন কাজে সবার সামনে খানিকটা ইতস্তত বোধ করলেও কিছু বলে না নিজের স্বামী শরীফুল ইসলামকে। বললেও কিছু হবে বলে মনে করছেন না তিনি। স্বামীর মনের চাপা ডাকটা বুঝতে পারেন তিনি খান পরিবারকে নিয়ে। শফিকুল ইসলাম অনেক স্ট্রিক্ট মানুষ, সোজা সাপটা কথাবার্তা ওনার, অন্তত গম্ভীর ন্যায় চলাফেরা তার। রেহেনা বেগমের দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কবে যে সব কিছু ঠিকঠাক হবে সেই আশায় বুক বেঁধে আবারও চামচ ভরা স্যুপ তুলে দেয় মায়ার মুখে। আরাফ খানের পাশে হিনা খান হাসি মুখে বসা, বাবার পায়ের কাছে সাহেবা বসা। মেহেরবান দাঁড়ানো, আয়ন গুটি গুটি পায়ে এগিয়ে চেয়ার টেনে বসে আরাফ খানের বেডের পাশে। হালকা ঘাড় ঘুরিয়ে মায়াকে এক পলক দেখে নিয়ে তাকায় আরাফ খানের মুখের দিকে। সে কিছু বলবে তার আগেই প্রশ্নের সম্মুখীন হয় আরাফ খানের। তিনি দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলল, ডাক্তার সাহেবের আমার জন্য এত ভালোবাসা, এক রাতে সোজা লন্ডন থেকে বাংলাদেশ, নট ব্যাড। এই ভালোবাসার দাবিদার আমি কি একাই, নাকি আরও কেউ সংযুক্ত আছে আশেপাশে ডাক্তার সাহেব? আয়ন ইতস্তত বোধ করে, খানিকটা লজ্জাও পায় আরাফ খানের কথায়। আরাফ খানের কথায় স্পষ্ট সবাই আয়নের পাগলামোর কারণ ধরতে পেরেছে। মায়াকে ঘিরে উত্তেজনা বুঝতে পেরেছে। মায়ার সাথে তার এঙ্গেজমেন্টের বিষয়টা খান পরিবারের সবাই জানলেও মায়ার পরিবার এখনও অবগত নয়। তাই তারা বিষয়টি ভুল বুঝতে পারে এমনটা ভেবে আর চোখে পাশে তাকায় আয়ন। মায়া ও রেহেনা বেগমের দৃষ্টি তার উপরই, কিন্তু শফিকুল ইসলাম মেয়ের পাশে চেয়ারে বসে পত্রিকা পড়ছেন দিব্যি। সেদিকে আপাতত তার কোনো খেয়াল নেই, মনোযোগী নয় খান পরিবারের কারো কথায়। পরিবেশটা স্বাভাবিক দেখে লাজুক হেসে মাথা চুলকায় আয়ন। প্রত্যুত্তরে কথা ঘুরিয়ে বলল, এখন কেমন আছো নানু ভাই? ডাক্তার সাহেব কি নিজের কথা ঘুমাচ্ছেন? ও, তার মানে ভালোবাসার ভাগে আরও কেউ আছে, তাই তো? আয়ন ইতস্ততায় ঘাড় ঘুরিয়ে নিজের মায়ের দিকে তাকায়। আরাফ খান যে তার পরিস্থিতির মজা নিচ্ছে বেশ ভালোই বুঝতে পারছে সে। তবে সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়, কিন্তু পরিস্থিতির চাপে পড়েই ভদ্র সাজতে হচ্ছে তাকে। নিজের মা আর মায়ার পরিবার পাশে আছে বলে আরাফ খানের কোনো কথার উত্তর বসাতে পারছে না সে, আর সেই সুযোগটা লুফে নিচ্ছে আরাফ খান। দুজন মধ্যেই বেশ দুষ্টু মিষ্টি সম্পর্ক, সবার জানা। হেনা খান মিটমিট করে হেসে ওঠে। মেহেরবান ছেলের পরিস্থিতি বুঝে বলে উঠল হেনা খানকে, মা, আমি বাইরে যাচ্ছি একটু। মালাকে বলছিলাম তোমার খাবার আনতে। ফোন করে দেখি কোথায় আছে মেয়েটা। আপা, তুই আমার সাথে আয় তো একটু বাহিরে। মেহেরবানের কথায় সাহেবা উঠে দাঁড়ায়। দরজার দিকে বের হয়ে যেতেই পেছনে দেখে উঠল হেনা খান। ফিয়াকে একটু রুমে পাঠিয়ে দিস তো। ফিয়ার সাথে জুইও বাইরে চা খেতে গেছে। মেয়ে দুটোকে ভিতরে পাঠিয়ে দিস, কেমন? আচ্ছা মা। মেহেরবান চলে যেতেই নিজের মাঝে খানিকটা সহজ হয় আয়ন। চোখ ঘুরিয়ে তাকায় আরাফ খানের দিকে। দুষ্টুমি রেখে সিরিয়াস ভঙ্গিতে কপাল কুঁচকায় সে। তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, কাল কি হয়েছিল নানা ভাই? হামলাকারীরা কারা ছিল বলতে পারো কিছু? মুখের ভঙ্গি বদল হয় আরাফ খানের। তিনি ভয়ার্থ চোখে তাকায় মায়ার দিকে। মায়ার চেহারায় ভয়টা স্পষ্ট, চুপসে আছে নিজের মাঝে। আয়নের প্রশ্নে নিজের মাকে মুহূর্তে চেপে ধরে শক্ত করে। মেয়ের ভয়ের কারণ বুঝতে পেরে রেহেনা বেগম দু হাতে জড়িয়ে নেয় মায়াকে। তার সাথে পত্রিকা থেকে চোখ তুলে তাকায় শফিকুল ইসলাম। মেয়ের হঠাৎ এতটা ভয়ের কারণ বুঝতে পারছেন না। তীক্ষ্ণ সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করলো মায়ার দিকে। ওনাকে খান পরিবার থেকে বলা হয়েছে যে মায়ার ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কথা। কাল মায়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে ফেরার সময় ছোটোখাটো ঝামেলা হয়েছিল রাস্তায়। এতটা জানিয়েছে শফিকুল ইসলামকে হিনা খান। বিস্তারিত কিছুই জানাননি তিনি। বিস্তারিতটা উপস্থিত কেউই জানেন না, এমনকি আরাফ খানও না। হামলা হওয়ার সময় মায়ার সাথে তিনি ছিলেন না, তাই কাল মায়ার সাথে ঠিক কী কী হয়েছিল সেটাও কেউই জানে না, শুধু ড্রাইভার জসিম ছাড়া। কিন্তু জসিম এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছে। আর বাকি রইল হৃদ, সেও কাউকে কিছু বলেনি, শুধু বলেছে রাস্তায় ছোটোখাটো ঝামেলা হয়েছিল, সেখানটায় আহত হয়েছিল সবাই। এক কথায় অ্যাক্সিডেন্ট বলে চালিয়েছে হৃদ, ব্যাস এতটাই জানে সবাই। কিন্তু মায়া, সে তো সবটা অবগত। মুহূর্তে তার চোখে ভেসে ওঠে কালকের মর্মান্তিক ঘটনা। ভয়ে সিটিয়ে যায় মায়ের বুকে।
অশ্রুসিক্ত চোখ ঝলমল করে ওঠে মুহূর্তে। আরাফ খান সেদিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই মুখ খোলে হেনা খান। তিনি শান্ত ভঙ্গিতে বলে উঠল, হামলাকারীরা কারা ছিল জানি না, তবে রিত বলেছে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি রাস্তায়। আর আসিফ বলল ওর নানা ভাই নাকি গাড়িতে না থাকায় আহত হয়েছে মাঝ রাস্তায়। জসিম নাকি গাড়ির সামনে বসা ছিল, তাই বেশ আহত হয়েছে কাঁচ ভাঙা ঢুকে। মায়া গাড়ির পিছনে থাকায় নাকি তেমন কিছু হয়নি ওর, আঘাতও পায়নি তেমন, শুধু মাথায় একটু পরে আঘাত পেয়েছে। কিন্তু মায়ার জন্য এমন পরিস্থিতিটা প্রথম ছিল বলে মস্তিষ্কের চাপ পেয়েছে একটু বেশি। ট্রমাতে আছে এখন, ডক্টর বলেছে সেটা কাটাতে বেশ কয়েকদিন সময় লাগবে সুস্থ হতে। আপাতত কথা বলতে পারছে না, বাকিটা বিস্তারিত করে কিছু বলতে পারছি না আমি। তুই নিজেই চেক করে নিস রিপোর্টগুলো, বুঝে যাবি। হেনা খানের কথায় চমকে ওঠে আয়ন। দ্রুত পাশ ফিরে তাকায় মায়ার দিকে। সে ডাক্তারের সব কিছু সম্পর্কেই অবগত। ছোটোখাটো বিষয় নিয়ে কখনোই পেশেন্ট ট্রমাতে যায় না, কিন্তু হেনা খানের কাছে বিষয়টি ধোঁয়াশা। তাই তিনি ডাক্তারের সম্পূর্ণ কথাগুলো গুছিয়ে বলতে পারেননি আয়নকে। যতটুকু মনে ছিল ততটুকু বলে গেছে আয়নকে। আয়ন হাঁসফাঁস করতে লাগলো। মায়ের এমন পরিস্থিতিতে আয়ন পাশে ছিল না বলে নিজের মাঝে তীব্র অপরাধ বোধ জন্ম নিল। মায়ের পাশে একটু করে বুঝতে চায় সে, নীরব ভঙ্গিতে কথা বলতে চায় দুই চারটা, নিজের মনকে শান্ত করতে চায় মায়ের সাথে কথা বলে, কিন্তু তার কিছুই করতে পারছে না মায়ের উপস্থিত পরিবারের জন্য। আয়ন অসহায় দৃষ্টি বিলায় মায়ার দিকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মাঝে। আপাতত তার মায়ার সম্পূর্ণ রিপোর্টগুলো চেক করা প্রয়োজন। তখনই বুঝতে পারবে মায়ের বর্তমান অবস্থান, কোন কন্ডিশনে আছে মায়ার মস্তিষ্ক। কিন্তু হৃদের এই অসময়ে বাংলাদেশের উপস্থিতিটা খানিকটা অবাক করে আয়নকে। তাই চমকিত ভঙ্গিতে বলল, রিত বাংলাদেশে নানুমা? হুম। কখন এসেছে? আর ঝামেলার সময় রিদ ওদের কিভাবে পেল? জানি না, তবে রিদি সবাইকে হসপিটালে নিয়ে এসেছে, আমাকে ফোন করে জানিয়েছে সবটা। পরিস্থিতি উত্তেজনায় পরে রিদকে কিছু জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি আমার। এখন কোথায় আছে ও? অফিসে হয়তো, আমি একটু আগে ফোন করেছিলাম, বললো অফিসে যাচ্ছে নাকি সে। তার মানে রিদ কয়েকদিন থাকবে বাংলাদেশে নানুমা? ঠিকঠাক বলতে পারছি না, তবে আশা করছি, ওকে জোর করা মুশকিল। কথাগুলো বলেই আর চোখে তাকায় শফিকুল ইসলামের দিকে। তিনি হৃদের কথা বলতে শুনেই পুনরায় মনোযোগী হয় নিজের পত্রিকা পড়ায়। হৃদ সম্পর্কে কোনো কিছু শুনতে ইচ্ছুক নন তিনি। মেয়ের জামাই হিসাবে হৃদকে ওনার পছন্দ না। হৃদকে ছোটবেলায় পছন্দ করলেও হৃদের বড় বেলায় সেই পছন্দটা বিষাক্ততায় পরিণত হয়েছে ওনার কাছে। তাই তিনিও সুযোগ সন্ধানে আছেন। একটা সুযোগ পেলেই নিজের মেয়েকে নিয়ে যাবেন এই খান বাড়ি থেকে। কখনো ছায়াও মারাতে দেবে না মেয়ের এই খান পরিবারের কাউকে। হৃদকে তো আরও আগে না, এমন উগ্র বেপরোয়া ছেলে কোনো কালই পছন্দ না ওনার। কিন্তু তিনি ওয়াদাবদ্ধ, মৃত মানুষকে দেওয়া ওয়াদা রাখতে আজকে মেয়ের সাথে এই নিষ্ঠুর আচরণ ওনার। নয়তো হৃদের মতো ছেলেকে কখনোই তিনি মেয়ের জামাই হিসেবে মেনে নিতেন না। অবশ্য এখনও মানেন না। হেনা খান শফিকুল ইসলামের বিরক্তি মাখা ফেস দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হৃদকে পছন্দ না তার, সেটা জানে হেনা খান, কিন্তু মায়ের সাথে হৃদের সম্পর্ক নেই এই ভয়েই বলে না তিনি। মায়াকে নিজের সাথে করে নিয়ে যাবেন বলে। তাই তো তাড়াহুড়ো করে আয়নের সাথে বিয়ে দিতে চায় তিনি। কিন্তু আয়নের বলা কথার জন্য চুপ করে আছেন তিনি। এবার আল্লাহ জানে পরিস্থিতিটা কোন দিকে যায়, শেষ পর্যন্ত কি হয় তাদের জীবন। হেনা খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নকে পুনরায় বলে উঠল, ছেলেটা একা বাসায়, এতদিন পর বাড়িতে এসেছে ছেলেটা, আমরা সবাই ওর সাথে সময় কাটাতে চাই। তুইও অনেকটা পথ জার্নি করে এসেছিস, ডক্টরের সাথে কথা বল মায়া। আর তো নানা ভাইকে হসপিটালে থেকে বাড়িতে শিফট করার ব্যবস্থা কর। খানবাড়ি থেকেই বাকি চিকিৎসা হবে দুজনের, দরকার পড়লে তবুও বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করে দে আজই। হেনা খানের কথার অর্থ বোঝে আয়ন, কিন্তু দুজনের শরীরের কন্ডিশনের রিপোর্ট দেখে বলতে হবে তাদের বাসায় শিফট করাটা কতটা সুইটেবল হবে কিনা। সে ডাক্তার মানুষ, সব কিছু বুঝে খানিকটা অসম্মতি জানাতে চায় হেনা খানের কথায়, কিন্তু মাঝখান থেকে থামিয়ে দেয় আরাফ খান। তিনি স্ত্রীর কথায় সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ, তোর নমুনা ঠিকই বলছে আয়ান।
আমার বাকি চিকিৎসাটা বাড়ি থেকেই নিতে চাই। তুই শিফট করার ব্যবস্থা করে দে দ্রুত। হসপিটালে পরিবেশ মনে ধরছে না আমার, কেমন রোগী রোগী ফিল হচ্ছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।